Hello friends, welcome to our channel Lit Think Beyond the Text. আজকের পোয়েম যেটা দেখতে পাচ্ছি সেটি হলো স্ক্রিনে দেখতেই পাচ্ছ দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এই পোয়েমটি পড়ার আগে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে একটু ছোট করে জেনে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে আশা করি আমরা একটা ডিটেল ভিডিও দিতে পারবো, যে ইম্পর্টেন্ট রাইটাররা আছেন তাদের সম্পর্কে দেওয়ার চেষ্টা করা হবে। এখানে যেটুকু না বললে নয় সেটুকু বলে নেওয়া হোক। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হয়েছিল 1770-তে ইংল্যান্ডে, 1770-তে, আর ওনার মৃত্যু 1850-তে। কি স্যার, জন্মিলে মরিতে হবে বলে কি জন্মানোর সঙ্গে সঙ্গে মেরে দিলেন নাকি? না, সরি, তার সঙ্গে আরও কিছু উনি কাজ করেন। তাহলে সালগুলো আমরা একটু দেখে নিই। 1770-তে ওনার জন্ম, 1850-তে মৃত্যু। এবারে হচ্ছে মাঝখানে অনেক কিছু ইম্পর্টেন্ট ওনার কন্ট্রিবিউশন আছে ইংলিশ লিটারেচারের জগতে। যদি আমরা ইংরেজি সাহিত্যের ইতিহাস বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ি, তবে দেখব যে ইংরেজি সাহিত্যকে পড়ার সুবিধার্থে কী করা হয়েছে, কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা এখন ইতিহাস পড়ি, আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়েভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি এইভাবে পড়ি না। ইন্ডিয়ান হিস্ট্রির কথাই যদি বলি, তাহলে কি সরাসরি হঠাৎ করে আজকে শেষ হচ্ছে, তারপরের দিনই ঘুম থেকে উঠলাম আর দেখলাম যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে মিডিয়েভাল হিস্ট্রি চলে এসেছিল? না, একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা মেজর কিছু পরিবর্তন এসেছে। তবে সেটা একদিনে হঠাৎ করে আসে না, কিছু সময়ের সাথে যেতে যেতে আসে। সেই রকমই এই লিটারেচারের জগতেও লেখার ধরনে কিছু কিছু পরিবর্তন আসে সময়ের ভিত্তিতে, আর আমরা সেটা পড়ার সুবিধার্থে কিছু ভাগে ভাগ করে নিয়েছি। তারই একটা ভাগ হলো আমরা দেখব রোম্যান্টিক পিরিয়ড, যার সূচনা বলা হয় 1798। যার সূচনা বলা হয় 1798। এটা কি পিরিয়ড? রোম্যান্টিক পিরিয়ড। এই রোম্যান্টিক পিরিয়ড বলা হয় যার হাত ধরে সূচনা, তিনি হলেন এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। শুধু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলা ভুল, এস.টি. কোলরিজকেও আমাদের মনে রাখতে হবে, কারণ এনারা দুজনে 1798 সালে একটি পোয়েমের ভলিউম প্রকাশ করেন, যেটির নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেডস। কি নাম? লিরিক্যাল ব্যালেডস। এই লিরিক্যাল ব্যালেডস 1798 সালে পাবলিশ হয় এবং এটি ছিল একটি যুগান্তকারী পাবলিকেশন, যেটা কিনা পরবর্তীতে সূচনা, রোম্যান্টিক পিরিয়ডের সূচনা হিসেবে চিহ্নিত করা হয় যে পয়েন্টটাকে। এই লিরিক্যাল ব্যালেডসে এস.টি. কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দুজনেরই লেখা ছিল। এই 1798 সালে যেটা পাবলিশ হয়, এখানে কিন্তু অনেক কিছু ছিল না এর সাথে, অর্থাৎ আরও কিছু পোয়েম লেখা হয় এবং 1807 সালে আবার একটি এডিটেড ভার্সন পাবলিশ হয়। তার মধ্যে এই যে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটি মনে করা হয় 1806-তে লেখা হয়, এবং এই যখন দ্বিতীয়বার যখন পাবলিশ হয় তখন এইটিকে এডিট করা হয়, অর্থাৎ অ্যাড করা হয়। এই হচ্ছে গেল কনটেক্সট। তাহলে 1770-এ জন্ম, 1798 লিরিক্যাল ব্যালেডস, 1807-তে লিরিক্যাল ব্যালেডসের আবার কিছু এডিট হয়ে পাবলিশ হচ্ছে, আর লাস্ট 1850-তে ওনার মৃত্যু হচ্ছে। এই হচ্ছে গল্প। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জায়গার, রোম্যান্টিক পিরিয়ড মানে কি শুধু প্রেম ভালোবাসার কথা নাকি? না, রোম্যান্টিক পিরিয়ডে আসলে এগুলো তো থাকবেই, তার সঙ্গে নেচারের প্রতি ভালোবাসা, একটা প্রকৃতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ঠিক আছে, আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে নিই। আশা করি এতদূর ক্লিয়ার। তাহলে আমাদের একবার চোখ বন্ধ করে রিকল করে নিই। আমাদের আপাতত যেটা মনে করার, 4টে সাল। 1770-এ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হচ্ছে, 1798-এ লিরিক্যাল ব্যালেডস পাবলিশ হচ্ছে এস.টি. কোলরিজ আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের হাত ধরে, তার সঙ্গে 1807-এ এটির এডিটেড ভার্সন পাবলিশ হচ্ছে, আর 1850-এ ওনার মৃত্যু হচ্ছে। আর কি,
না পোয়েমটি লেখা হয়েছিল মনে করা হয় 1806 সালে এবং পাবলিশ হয়েছিল 1807 সালে। এই হচ্ছে পয়েন্ট। এবার হচ্ছে পোয়েমের টাইটেল। পোয়েমের টাইটেল একটা খুব বড় গুরুত্বপূর্ণ অংশ। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। আচ্ছা, টাইটেল কেন গুরুত্বপূর্ণ? টাইটেল এই কারণে গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকেরই নাম আছে, তেমন গল্প কবিতা এদেরও এক একটা নাম থাকে। এই গল্প বা কবিতা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে, যে রিডার জিনিসটা পড়বে না পড়বে না সেটা জাজ করে অনেক সময় এই গল্প বা কবিতার নাম দেখে। যদি গল্প বা কবিতার টাইটেল আমাদের ইন্টারেস্ট জাগাতে পারে মনে, তাহলে আমরা সেটা পড়ার প্রতি উদ্যোগী হই। উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন যে ফুলে যাই নাম দাও না কেন তার আর কি গন্ধ সেটাই থাকে, নাম বদলালে তো আর তার পরিবর্তন হয় না। কিন্তু এটাও ঠিক যে জিনিসটার নাম যদি একটু ইমপ্রেসিভ হয় তাহলে আমরা সেটার প্রতি একটু জানার আগ্রহ তৈরি হয়, রিডারদের মনে কৌতূহল জাগে। তাই কবিতার নাম খুব গুরুত্বপূর্ণ। এখানেও কবিতার নামটা না খুব গুরুত্বপূর্ণ। আমি প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে অ্যানালিসিস করার চেষ্টা করব। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। দা দা এর অর্থ তো জানাই, এর অর্থ আর আলাদা করে কি বলবো? দা অর্থাৎ নির্দিষ্ট করে দিচ্ছে। ওয়ার্ল্ড, এই পৃথিবী, ইজ টু মাচ উইথ আস হলো টু মাচ, অনেকটা বেশি আছে আমাদের কাছাকাছি। এই পৃথিবীটা আমাদের বড্ড কাছাকাছি, একটু বেশিই আছে। এই হচ্ছে যদি অর্থ বাই শব্দ বাই শব্দ, প্রতিটি শব্দকে আমরা বাংলায় অনুবাদ করি, তবে এটাই অর্থ দাঁড়ায়। এখানে এবার ওয়ার্ল্ড বলতে কি? এখানে ওয়ার্ল্ড বলতে সেই ওয়ার্ল্ড যেটাকে বলা হচ্ছে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ড দ্বারা আমরা পুরো আষ্টে পৃষ্ঠে আমরা বন্দি। অর্থাৎ এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড হলো যেখানে টাকা পয়সা এইসবের পিছনে মানুষ ছুটছে, সেটাকেই বলা হচ্ছে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। এই ওয়ার্ল্ডটা ইজ টু মাচ উইথ আস। কোনো জিনিসই না অতিরিক্ত ভালো নয়। এখানে ওই জন্য বলছে ইজ টু মাচ, অতিরিক্তই, একটু বেশিই আমাদের কাছে আছে, উইথ আস আমাদের সাথে আছে। ইজ প্রেজেন্ট মুহূর্তে, অর্থাৎ এই যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড এটা আমাদের সাথে একটু বেশিই যেন আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কবিতার মধ্যে দিয়ে কবি একটা ক্রাইসিস দেখানোর চেষ্টা করবে নিশ্চয়ই। আমরা এই টাইটেলটা থেকে কী কী বুঝতে পারলাম? একটা নেগেটিভ টোন পাচ্ছি, যে কোথাও গিয়ে উনি বলছেন, এটাকে একটা শঙ্কা প্রকাশ করেছেন যে পৃথিবীটা, এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডটা আমাদের কাছে একটু বড্ড বেশিই যেন আছে। এই কবিতায় দেখব তার ফলে কি হয়েছে, রেজাল্ট কি হয়েছে, কি হতে পারে। এবারে মজার বিষয়, এই পোয়েমটা কবে লেখা হয়েছে বলেছি? 1806 সাল, অর্থাৎ 19th সেঞ্চুরিতে। ঠিক 19th সেঞ্চুরিতে। আর আমরা এখন কত শতকে আছি? 21st সেঞ্চুরি। এত বছর কেটে গেলেও এই কবিতাটি কিন্তু এখনও রিলিভেন্ট। কেন রিলিভেন্ট? না, যদি দেখো আমরাও এখন এই যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, অর্থাৎ টাকা পয়সা এইসবের পিছনে বড্ড বেশি ছুটছি। আবার অন্যভাবে ওয়ার্ল্ড বলতে যদি আমি মানুষজনের কথা ভাবি, তাহলে এই সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক ইনস্টা এইসবের মাধ্যমে আমরা খুব সহজে পৃথিবীর প্রত্যেকটা কোনায় প্রতিটা মানুষের সাথে কানেক্ট হতে পারছি, কিন্তু রিয়েলিটিতে কজনকে ভালোভাবে চিনছি না। বড় ফাঁপা আমাদের সম্পর্ক, মানুষকে চিনতেই ভুল করছি। ফলে এই যে সব জিনিসটা অতিরিক্ত হয়ে যাওয়ার একটা নেগেটিভ ইম্প্যাক্টও আছে। কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়, কোনো জিনিসই টু মাচ ভালো নয়। এটুকু বোঝা গেল। এবারে চলে আসি পোয়েমে। আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝার চেষ্টা করব কবি এখানে কি বলতে চাইছেন, খুব সিম্পল ওয়ার্ডে। চলে আসি নেক্সট পেজে। আমি
ইমেজও দেখানোর চেষ্টা করেছি কিছু কিছু জায়গায়, সবের অ্যাড করিনি, যেগুলো দরকার আমি রেখেছি। আচ্ছা, ফার্স্ট লাইন, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, অর্থাৎ পোয়েম শুরুই হচ্ছে সেই লাইন দিয়ে, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডটা আমাদের বড্ড বেশি আমাদের সাথে আছে। এখানে একটা জিনিস নোট করার, যে কোন পয়েন্টে উনি এই কবিতাটা লিখছেন, যেটা বলা হয়নি আমার। আমরা জানি ইংল্যান্ডে যদি মনে করি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, অর্থাৎ শিল্প বিপ্লব চলছে 1760 সাল থেকে শুরু হয়েছে, প্রায় চলেছিল 1840 নাগাদ পর্যন্ত। অর্থাৎ বড় বড় শিল্প আসছে, উন্নতি হচ্ছে দেশটার, কিন্তু তার মাঝে কোথাও গিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। মানুষ প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে, প্রকৃতি নষ্ট হচ্ছে, গাছপালা নষ্ট হচ্ছে, চারিদিকে শিল্পের কালো ধোঁয়া ছড়িয়ে যাচ্ছে। সেই রকম একটা পয়েন্টে কবি একটু হতাশ, মনুষ্য সমাজ নিয়ে হতাশ। সেই রকম পয়েন্টে বসে উনি লিখছেন এই দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। কারণ উনি লিখেছেন কত সালে? 1806 সাল নাগাদ। এবার দেখি, পোয়েমে চলে আসি। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ফার্স্ট লাইনটাই এটা দিয়ে শুরু করলেন। পৃথিবীটা আমাদের বড্ড বেশি কাছে আছে। লেট অ্যান্ড সুন, দেরিতে অথবা তাড়াতাড়ি, যদি আক্ষরিক অর্থ হয়। এখানে আসলে আগে অথবা পরে, পাস্টে কিংবা প্রেজেন্টে, পাস্টে যা ছিল এবং প্রেজেন্টে কি করছি, পাস্টে কি করেছি আর প্রেজেন্টে কি করছি। গেটিং অ্যান্ড স্পেন্ডিং, কি করছি না, আমরা খালি পাওয়ার পিছনে আর খরচ করার পিছনে ছুটছি। টাকা পাওয়া, মেটেরিয়াল জিনিস পাওয়া আর মেটেরিয়াল জিনিস খরচ করার পিছনে ছুটছি। এবারে মেটেরিয়াল জিনিসটা, একটা জিনিস মনে করো তো, মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন পড়েছিলাম না? মেটেরিয়াল মানে যেগুলোকে আমরা ছুঁতে পারবো, আর অ্যাবস্ট্রাক্ট মানে যাকে আমরা ছুঁতে পারি না, যেমন ইমোশন, লাভ, সরো, এইসব ছুঁতে পারি না। সেই সব জিনিসকে যাতে ছুঁতে পারি না সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, আর যেগুলো ছুঁতে পারছি সেগুলো মেটেরিয়াল। অর্থাৎ আমরা এই মেটেরিয়াল জিনিসের পিছনে ছুটছি তাদের পাওয়ার জন্য আর সেটা খরচ করার জন্য। অর্থাৎ টাকা পয়সা আমরা রোজগার করছি আর সেটাকে খরচ করার জন্যও ছুটছি, জিনিসপত্র কিনছি। উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স, আমরা আমাদের যে পাওয়ার, আমাদের ইনার এনার্জি, সেটাকে নষ্ট করছি, খরচ করছি। কি করে খরচ করছি তাহলে? এই যে টাকা পয়সা উপার্জনের জন্য ছোটাছুটি করছি, সেটাকে কীভাবে খরচ করবো সেই জন্য ছোটাছুটি করছি। লিটল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, আমরা খুব কমই এখন প্রকৃতির দিকে তাকাই, আমরা খুব কমই এখন প্রকৃতি মাতাকে দেখি। এখানে একটা জিনিস লক্ষ্য করার, ইনটা ক্যাপিটাল, অর্থাৎ নেচারকে পার্সনিফাই করা হচ্ছে। নেচার এখানে প্রকৃতি মাতা। লিটল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স, আমরা খুব কমই দেখি সেই প্রকৃতিকে যেটা কিনা আমাদের, আওয়ার্স। এবারে কথা হচ্ছে, হ্যাঁ আমরা সেই খুবই কমই দেখি সেই প্রকৃতিকে যে প্রকৃতি আমাদের, আমরা যে প্রকৃতির সন্তান তাকে খুব কমই দেখছি। আমরা সত্যিই তো আর কি বৃষ্টি হলে খুব একটা বাইরের দিকে তাকাচ্ছি, বা যখন যাতায়াত করছি ট্রেনে, বাসে, ট্রামে, বাইরের দিকে কতটা তাকাচ্ছি? বরং এখনও দেখো, এই যে আজকালকার যুগেও যদি কনটেক্সটে ভাবি, আমরা প্রকৃতির দিকে দেখছি না, আমরা দেখছি ফোনে। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, আমরা আমাদের হৃদয়টাকেই হারিয়ে ফেলেছি। হৃদয় দিয়েই আর দেখছি না। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, আমাদের হৃদয়টা বড় কঠোর হয়ে গেছে, পাষাণ হৃদয় হয়ে গেছে, সেই হৃদয় আর নেই। এ সর্ডিক বুন, সর্ডিক মানে হচ্ছে ডাল, মানে খারাপ, নেগেটিভ ওয়ার্ড, আর বুন হচ্ছে আশীর্বাদ। তাহলে খুব খারাপ। দেখো, দুটো নেগেটিভ, একটা পজিটিভ ওয়ার্ড, একটা নেগেটিভ ওয়ার্ড, দুটো পাশাপাশি বসেছে, অর্থাৎ একটা সর্ডিক আবার বুন, অর্থাৎ বলছেন এদিকে খারাপ, আবার বলছেন আশীর্বাদ। আশীর্বাদ আবার খারাপ, এ আবার কেমন? আসলে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডটাকে আপাতভাবে ব্লেসিং মনে হলেও, আপাতভাবে এটাকে একটা বুন মনে হলেও, রিয়েলিটিতে এটা একটা মানুষের কাছে অভিশাপ। হয়তো কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়, আগেই বলা হয়েছে ইজ টু মাচ উইথ আস, মানে টু মাচ ভালো নয়, ফলে এটা অভিশাপে পরিণত হচ্ছে। যেমন আমরা পড়ি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, ছোটোবেলায় পড়তাম না, সেইটাই, সেই কনটেক্সটই মনে করতে পারো। এবারে
উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ না, ওনার নামেই আছে ওয়ার্ডসওয়ার্থ। কি বলতো, ওয়ার্ড নিয়ে খুব ভালো খেলেন। ওয়ার্ডসওয়ার্থ, ওর যদি ভাবি ওর দি মূল্যবান, আর ওয়ার্ডস, যে ওয়ার্ড নিয়ে খেলতে পারে তিনি ওয়ার্ডসওয়ার্থ। সেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছবি আঁকতে পারেন খুব ভালো। কি দিয়ে আঁকেন না, পেন আর শব্দ দিয়ে। প্রমাণ দেখবে, এই দেখো, দিস সি দ্যাট বেয়ার্স হার বসম টু দ্য মুন। ছবি এঁকেছেন, সেখানে দেখা যাচ্ছে সমুদ্র, যে কিনা উন্মুক্ত করে আছে তার হৃদয় চাঁদের সামনে। আমি পাশের স্লাইডে ছবিও রেখেছি, দেখো। দিস সি, এই সমুদ্র, দ্যাট বেয়ার্স আর বসম টু দ্য মুন, যে কিনা চাঁদের সামনে তার হৃদয়টাকে উন্মুক্ত করে আসে। আসলে এখানে চাঁদ আর, যদি একভাবে ভাবা হয়, এই সমুদ্র আর চাঁদ হলো যেন প্রেমিক প্রেমিকা, এটা ভাবা যেতে পারে, যে কিনা যারা কিনা একে অপরের দিকে তাকিয়ে আছে, উপরের চাঁদ নিচে সমুদ্র, একে অপরের দিকে তাকিয়ে যেন বসে আছে। পরের লাইনে আসি, দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স। বাতাস, যেটা কিনা সবসময় হাউল করা মানে কি, একটা, আমি যদি বলি কুকুরের ডাক বা হাউল, এসব কি বোঝায়, কুসংস্কার মানছি, কিন্তু এগুলো একটা অশনি সংকেতের বার্তা আনছে। সেই অশনি সংকেত বলছে চারিদিকে প্রতি ঘন্টায় বয়ে চলবে। দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স, প্রতিটা ঘন্টায় বয়ে চলবে হাউলিং, বাতাসের হাউলিং শোনা যাবে, গর্জন শোনা যাবে। কেন? আসলে উনি এই যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের প্রতি যে ঝুঁকে পড়া মানুষের, তার ফলে যে কি সমস্যা হতে পারে সেইটাকে উনি বলছেন। দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স, যে বাতাস, যে কিনা প্রতিটা ঘন্টায় ঘুরে বেড়াবে, গর্জন করে বেড়াবে, ডাক ছাড়বে। অ্যান্ড আর আপ গ্যাদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, তারা এখন কি করছে, ঘুমোচ্ছে। আসলে কি বলতো, ঝড়ের পূর্ববর্তীতে একটা শান্ত পরিবেশ বিরাজ থাকে না, এখানেও হয়েছে সেই ব্যাপার। ঝড় আসছে, অর্থাৎ সমস্যা আসছে, তার আগে সব কিছু নিশ্চুপ, বাতাসটা ঘুমোচ্ছে। ফর এভরিথিং উই আর আউট অফ টিউন, এই সবের জন্য, এই সব কিছুর জন্য আমরা উই আর আউট অফ টিউন, আমাদের ছন্দপতন হয়েছে। ছন্দপতন মানেই হচ্ছে কি, কবিতার ক্ষেত্রে যদি বলি, ছন্দপতন মানে হচ্ছে একটা ক্রাইসিস। মানুষের মধ্যে ছন্দ কখন আসে, যখন সে আনন্দে থাকে, সাধারণত সেটাই মনে করা হয়। আমরা সুকান্ত ভট্টাচার্যের কবিতায় পড়েছি যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। অর্থাৎ গদ্যময় এই জিনিসটা কাকে বোঝাচ্ছে না, ক্রাইসিস, সমস্যা। ছন্দ নেই মানে সমস্যা। তাহলে উই আর আউট অফ টিউন, আমরা নিজেদের ছন্দে নেই, ছন্দ পতন ঘটেছে কোথাও গিয়ে। ইট মুভস আস নট, আর এটা আমাদের নাড়ায় না। আমরা যে এই যে ছন্দপতন, প্রকৃতি থেকে দূরে, প্রকৃতি মাতার থেকে দূরে, এটা আমাদের আর নাড়ায় না। এটাই বেশি সমস্যার, যে আমরা এটা নিয়ে চিন্তা করি না আর। গ্রেট গড, হে ভগবান, উনি ভগবানকে, অলমাইটিকে ডাকছেন, স্মরণ করছেন। আই উড রাদার বি এ পাগান সাকেলড ইন এ ক্রিড আউটডোর, বলছেন আমি বরং সেই একজন পাগান ওরসিপার হব, যে কিনা শিশু, বাচ্চা। আউটডেটেড, আমি সেই পুরনো ভাবধারায় বিশ্বাস করব। ক্রিড মানে বিশ্বাস করা, আউটওয়ার্ড মানে পুরনো ভাবধারায় বিশ্বাস রাখবো। আসলে পাগান আর খ্রিস্টিয়ানিটি, এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট আছে। কি কনফ্লিক্ট না, পাগানরা মনে করে, বিশ্বাস করে কিসে না, পলিথিজমে, অর্থাৎ অনেক ভগবানে বিশ্বাস করেন। আর খ্রিস্টিয়ানিটিতে কিসের বিশ্বাস, মনোথিজম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি আসলে, একজন কি বলবো না, আসলে উনি একজন খ্রিস্টিয়ান, অর্থাৎ জিসাস খ্রিস্টে বিলিভ করেন। সেখানে মনোথিজমের কনসেপ্ট আছে, কিন্তু উনি এখানে সেই কনসেপ্টটার থেকেও প্রাধান্য দিচ্ছেন পাগান বিলিফকে, অর্থাৎ পলিথিজমকে। আমরা যদি দেখি ইসলামিক যদি রিলিজিয়ান, সেটা হচ্ছে মনোথিজম। আবার যদি দেখি আমাদের হিন্দুইজম, সেখানে কি আছে, পলিথিজম আছে। অর্থাৎ বিভিন্ন জিনিসের মধ্যে নেচারকে খুঁজে বেড়ানো হয়, প্রকৃতিকে ভগবানকে খুঁজে বেড়ানো হয়। এখানে উনি এই প্রকৃতিকে ভগবান হিসেবে দেখার মধ্যে দিয়ে পাগান বিলিফের কথা বলছেন। তাহলে কি উনি সরাসরি পাগান বিলিফ আর খ্রিস্টিয়ানিটির মধ্যে কনফ্লিক্ট তৈরি করছেন? না, এটা নয়। উনি আসলে এখানে শুধু জাস্ট প্রকৃতিকে ভগবান রূপে দেখছেন, যেটা কিনা
পলিথিজম বা পাগান বিলিফে হয়ে থাকে। সবের মধ্যে গডকে খোঁজার একটা চেষ্টা করা হয়। সো মাইট আই, যাতে কেন খুঁজছেন? যাতে আমি, সো মাইট আই, যাতে কিনা আমি স্ট্যান্ডিং অন দিস প্লেজেন্টলি, যাতে কিনা আমি গিয়ে দাঁড়াতে পারি প্লেজেন্টলি, একটা সুন্দর উপত্যকা, ভ্যালিতে গিয়ে দাঁড়াতে পারি। লি মানে ভ্যালি। হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরলর্ন, যে দেখাটা, যে দৃশ্যটা আমাকে একটু কম একাকিত্ব বোধ দেবে। আসলে এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কারণে মানুষ আর মানুষের সাথে সম্পর্ক তৈরি করে না, পরিচয় তৈরি করে না, আর সেই জন্য সবাই যেন একাকিত্বতে ভুগছে। সেই জন্য উনি নতুন করে আবার নেচারকে গড হিসেবে দেখে নেচারের কোলেতে বেড়ে উঠতে চাইছেন, নেচারকে আবার আগের রূপে নেচারের সাথে কানেক্টেড ফিল করতে চাইছেন, যাতে কিনা উনি একাকিত্ববোধটা কম ফিল করেন। এতদূর হলো। হ্যাভ সাইট অফ প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি, পরের লাইনেই বলছেন আমি দেখতে চাই কাকে না, প্রোটিয়াস গড, গ্রিক মিথোলজির একটা ক্যারেক্টার আমি এখানে আছে, প্রোটিয়াস গড। প্রোটিয়াসকে না, যে কিনা হাফ তার শরীর বলা হয় মানুষের আর হাফ হচ্ছে মাছের। এই প্রোটিয়াস কি না বিভিন্ন ধরনের শেপ নিতে পারতেন, আর ইনি হচ্ছে রক্ষাকর্তা, সমুদ্রের রক্ষাকর্তা, অর্থাৎ উনি প্রকৃতির রক্ষাকর্তা। উনি হচ্ছে কাকে সিম্বলাইজ করছেন? মিস্ট্রিকে, প্রকৃতির যে রহস্য তাকে সিম্বলাইজ করছেন। বলছেন উনি তাকে দেখতে চান যে কিনা সমুদ্র থেকে উঠে আসবে। অর হিয়ার ওল্ড ট্রিটন ব্লো হিজ রেড হর্ন, কিংবা শুনতে চাই সেই পুরনো ট্রিটন গড, এটাও একটা গ্রিক মিথোলজির সমুদ্রদেব, আর এনার হাতে যেটা আছে উইদার্ড হর্ন। উইদার্ড হর্ন মানে শাঁখ জাতীয় জিনিস, হর্ন মানে আমরা জানি বাঁশি বা, আর রেড, রেড মানে একটু শাঁখ জাতীয় ডিজাইন আছে। এই যে দেখা যাচ্ছে রেড হর্ন, এটা হচ্ছে রেড হর্ন, যেটার মাধ্যমে এই হর্নটা দেওয়ার মাধ্যমে নতুন করে কিসের জন্ম হবে না, নতুন সৃষ্টির, অর্থাৎ প্রকৃতির কোলে এই সুরের মধ্যে দিয়ে যেন আবার প্রকৃতির কোলে মানুষ ফিরে আসবে। অর্থাৎ কবিতা, পুরো কবিতাটা জুড়ে উনি যেটা দেখিয়েছেন মানুষের বর্তমান ক্রাইসিস, ফিউচারে কী ভয়ঙ্কর জিনিস আসতে চলেছে, আবার তার মাঝেই শেষ দু লাইনে উনি আশাবাদী। উনি দেখতে চাইছেন আবার কাদের ফিরে আসতে দেখতে চাইছেন? প্রোটিয়াস আর ট্রিটনকে, দুজনেই সমুদ্রের রিলেটেড গ্রিক মিথোলজির দুটো গড, তাদের ফিরে আসতে দেখতে চাইছেন, যারাই কিনা হবে এই ওয়ার্ল্ডের প্রোটেক্টর। এই হচ্ছে পোয়েমের কনটেক্সট। আরেকটা জিনিস মনে করার, এই পোয়েমটা কিসে লেখা হয়েছে? এটি একটি সনেট। সনেট সনেট এবার হচ্ছে কথা হচ্ছে ওনার যে সনেটের ধরন সেটা হচ্ছে দুটো পার্টে ভাগ থাকে, অক্টেভ আর সেস্টেট। অক্টেভ আর সেস্টেট। অক্টেভ মানে কটা লাইন? 6টা লাইন, 6 লাইন্স। আর সেস্টেট মানে 8 লাইন্স। সরি, পুরো উল্টো বললাম। পুরো উল্টো বললাম। এটা আসলে হতো এটা আসলে হতো 8, আর এটা হচ্ছে 6, তাহলে 14টা লাইন, 14 লাইন্স, 8টা আর 6টা। প্রথমগুলো দেখো, সুন, পাওয়ার্স, আওয়ার্স, বুন, তাহলে এ বি বি এ, এ বি বি এ, কটা হলো? 8টা হলো। আর শেষগুলো সুন, পাওয়ার্স, আওয়ার্স, বুন, মুন, আওয়ার্স, ফ্লাওয়ার্স, টিউন, বি ওনলি, ফোরলন, এগুলো আলাদা এতে চলছে। বি ওনলি মানে সি ডি ই, সি ডি ই, এই হচ্ছে রাইমিং প্যাটার্ন। এই রাইমিং প্যাটার্নে লেখা, অর্থাৎ অক্টেভ সাসেস্টেড, এবিবিএ, এবিবিএ, সিডিই, সিডিই। আচ্ছা, আর যদি ধরা হয় কি এখানে লিটারারি ফিচার্স ব্যবহার হয়েছে, কি অলঙ্কার ব্যবহার হয়েছে? এক তো পার্সনিফিকেশন আছে, তাছাড়া সর্গিক বুন, অক্সিমোরন,
অক্সিমোরন কি না, দুটো অপোজিট ওয়ার্ড, একটা পজিটিভ একটা নেগেটিভ, দুটো পাশাপাশি একসাথে ব্যবহার হবে, এখানে হয়েছে সেটা সর্গিট বুন, একসাথে ব্যবহার হয়েছে, তাহলে এটাকে বলতে পারি অক্সিমোরন মোরেন। এছাড়া প্রচুর ধরনের ইমেজ তো উনি ব্যবহার করেছেন, এইগুলোর উপরে আরেকটা ডেডিকেটেড ক্লাস আমি রাখার চেষ্টা করব। আপাতত পোয়েমটা আশা করি ভালো করে বোঝা গেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ।